তারাও প্রত্যেকেই মানে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, মেধা পরিশ্রম এবং সেই সাথে টাকা পয়সা তারা অনেক সহযোগিতা করে আমরা মোটামুটি আমাদের রকেটের সফটওয়্যার সিস্টেম, তারপর আমাদের ইঞ্জিন টেস্ট সিস্টেম, তারপর আমাদের মোটামুটি রকেটের বডি এবং সার্কিট, তারপর আপনার গ্রাউন্ড স্টেশন সিস্টেম, তারপর মোটামুটি কমিউনিকেশন সিস্টেম সব কিছু দাঁড় করাই ফেলছি। আল্লাহ দেখছেন আমাদের ওয়েবসাইট আছে, দেখতে পারবেন। আমরা মোটামুটি চেষ্টা করতেছি যাতে আমরা সরকারি সহযোগিতা পেলে যাতে আমরা বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে তো স্যাটেলাইট বিষয় আছে, আমরা এই ক্ষেত্রে যারা মানে পড়াশোনা করছে বা এর বাইরে এই বিষয় জানেন তাদের জন্য বিষয়টা হলো কি প্রথমে যেমন রকেটের ক্ষেত্রে প্রথম সাউন্ডিং রকেট তৈরি হয়, সাউন্ডিং রকেট এটা একটা টেস্ট বেড বলা হয়। মানে আমার ফিজিক্স স্কুলে যেমন একটা টেস্ট এটা রেজাল্ট আসে না, সেরকম এটা টেস্ট বেড টাইপের। এটার মাধ্যমে আমরা প্রাথমিক পর্যায়ে ওয়েদার ফোরকাস্ট মানে আমাদের আবহাওয়া মণ্ডলীতে আপনার ওজোন লেয়ার, তারপর আমরা নাইট্রোজেনের পরিমাণ এগুলো তো নাসার ডাটা পাওয়া যায়, কিন্তু আমরা হচ্ছে আমার নিজস্বভাবেই দেশীয় প্রযুক্তিতে যাই। কেন আমরা বিদেশ থেকে নেবো এটা বুঝলি, আমরা নিজস্ব প্রযুক্তিতে আমরা নিজের ডাটা কালেক্ট করতে পারবো আবহাওয়ার। তারপর আপনার ওজোন লেয়ারের ক্ষেত্রে, তারপর ইউভি রে কী পরিমাণ এইসব ডাটা কালেক্ট করবো। ডাটা কালেক্ট করে আমাদের মোটামুটি রকেটটা যদি 20 কিলোমিটার ভালোর মধ্যে সফল হই আমরা, তাহলে ডাটাও পাবো, সেই সাথে আমার রকেটটা আবার প্যারাশুটের মাধ্যমে অপহরণ করে নিচ্ছি। আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমরা মানে দেখতাম মুভির মধ্যে মিসাইল টেসাইল তৈরি করতেছে বিভিন্ন বাইরের দেশে, মানে মনোপূর্ণ লাগতো। কারণ এখন যে কোনো মিসাইল বা এই ধরনের কাজ করতে গেলে প্রথম ভাবে রকেট হলো একটা ট্রাকের মতো, কেরিয়ারের মতন জাস্ট। এর মধ্যে আপনি যদি বোমা দেন তাহলে এটা হয়ে গেলো মিসাইল, আর যদি আপনি স্যাটেলাইট দেন হয়ে গেলো আপনার রকেট জাস্ট। আর আমরা মোটামুটি ইচ্ছা আছে যদি মোটামুটি আমরা প্রপার ফান্ডিং এবং প্রপার সহযোগিতা এবং আমরা সরকারের কাছ থেকে অনুমতি পারমিশন কিছু পাই, তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এর থেকে, এটা তো আমাদের শুরু জাস্ট ফার্স্ট স্টেপ, ফার্স্ট কদম বলা হয় এটার পরবর্তীতে আমরা এটা ডাটা ইউজ করে ইনশাল্লাহ আরও বড় ধরনের রকেট এবং স্যাটেলাইট পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ। এবার হলে বাংলাদেশ থেকে বা আমাদের উপমহাদেশ থেকে ইন্ডিয়া ব্যতীত কেউই প্রথম মানুষ তৈরি করেনি, মানে আমাদের মহাকাশে পাঠাতে পারেনি। আমাদের ইচ্ছা যাতে আমরা 2030 সাল থেকে সর্বোচ্চ 32 বা 33-এর মধ্যে যে আমরা প্রথম মানুষ একটা ক্যাপসুল পাঠাতে পারি। আছে গ্রাউন্ডের মাধ্যমে আমরা সফটওয়্যার তৈরি করে আসছি, সফটওয়্যারের মাধ্যমে আমরা পরিণত করতে পারবো মোটামুটি। আচ্ছা আমরা হ্যাঁ এটা বলা দরকার। জ্বালানি হিসাবে প্রথমে আমরা কাজ শুরু করি। কাজের শুরু থেকে আমরা প্রথমে গেছিলাম লিকুইড রকেট ইঞ্জিন, ইথানল প্লাস আপনার হলো কি লিকুইড অক্সিজেন, এটা মেইনলি জ্বালানি হয় রকেটে। কিন্তু পরবর্তীতে আমাদের এত টাকার প্রয়োজন হয়ে রেখেছে, আবার করোনা এসে যায়। আর করোনার কারণে আমরা ওই সময় টাকা জোগাড় করতে পারিনি এত, কারণ মানে লাখ লাখ টাকার উপর, কয়েক লাখ টাকার উপরে মানে কাজেরটা। পরবর্তীতে আমরা থিঙ্কিং করি যে আমরা যেহেতু রকেট বানাবোই, তা রকেটের মোটামুটি কোনটা করতে গেলে আমাদের টাকা কম রাখতে পারে। তখন আমরা ইঞ্জিন একটা লিকুইড ইঞ্জিনিয়ারিং করছিলাম। আমরা সত্যেন্দ্র বসুর নাম দিয়ে একটা রকেট লিকুইড ইঞ্জিনিয়ারিং করা আমাদের আছে। আমরা মোটামুটি ফান্ডিং করলে ওটা এখনই বানিয়ে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমাদের পুরো ক্যালকুলেশন করে রেডি করা আছে। তার পরবর্তীতে আমরা থিঙ্কিং করি যে আমাদের যেহেতু টাকা পয়সার অভাব, তাহলে আমরা কী করা যায়। পরবর্তীতে আমরা সলিডে যাই। সলিডের ক্ষেত্রে আমরা নাসার যে বুস্টার আছে না, স্পেশালি যে বুস্টার, সেখানে ইউজ করা হয় এপিসিপি, অ্যামোনিয়া পারক্লোরেট। আমরা পরবর্তীতে এটা দিয়ে ধাবিত হয়ে পরবর্তীতে আমাদের ছাদের মাধ্যমে ইউনিভার্সিটি নিয়ে আমরা পরবর্তীতে কেমিক্যাল সংগঠনে নামি। কেমিক্যাল সংগঠন অনেক কঠিন ছিল, মানে এগুলো বাংলাদেশে পাওয়া যায় না। তারপর আমাদের কমিউনিকেশন লোহা ইউজ করছি আমরা, এটাও পাওয়া খুব কঠিন, মানে মোটামুটি বিদেশে আনা লাগে। এই ক্ষেত্রে আমরা অনেক চড়াই উঠতে পাটার করে আমরা মোটামুটি এই পর্যায়ে দাঁড়াতে পারছি। আমরা কথা বলছি এই ক্ষেত্রে যেহেতু এটা সামরিক ক্ষেত্রে লাগে মেনলি, রকেটটা বাংলাদেশে আমরা সামরিক ক্ষেত্রে ইউজ করতে পারবো, বা বাংলাদেশে যেহেতু কোনো মিসাইল নেই। আমরা এখন এই ক্ষেত্রে আমাদের পারমিশন লাগবে, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন প্রধান কাজ থেকে আমাদের লাগবে, পারমিশন লাগবে। আর হলো গিয়ে বিমান নৌ যোগাযোগ, কারণ এদিকে প্লেন বা যেতে পারে, এই ক্ষেত্রে আমাদের এই পারমিট লাগবে। আর এই ক্ষেত্রে আমাদের এই পারমিটগুলোর প্রয়োজন। আর আমাদের বিস্তর গবেষণার জন্য আমাদের অবশ্যই ফান্ডিং প্রয়োজন। পারমিশনের জন্য আমরা মোটামুটি প্রতিরক্ষা সচিবের কাছে দরখাস্ত লিখছি আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে। তারপর টিটু ভাই, একামূলক টিটু ভাই আমাদের সাহায্য করছেন। তার সাথে আমরা প্রথমে রকেট তৈরি করে আমরা তার সাথে যোগাযোগ করছিলাম। তারপর বাবু ভাই আছেন, উনি সহযোগিতা করছেন। তারা মোটামুটি কাগজ ফরওয়ার্ড করছে, এখনো উপর থেকে কোনো আমাদের রেসপন্স আসে। এটা ছিল যে মেধাবী স্টুডেন্ট যারা আছে এদেরকে আমরা এরকম গবেষণা পারপাসে আমরা ব্যবহার করতে পারি, আমরা অবশ্যই পারি। কিন্তু তার জন্য আসলে মূলত যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ইন্সপিরেশনটা কেমন ধরুন যে আমরা যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করি বা যারা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এরা যদি গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ডিং এবং টিচারদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট যদি তারা পায়, এক্ষেত্রে দেখা যায় যে আমাদের গবেষণা করাটা অনেক ইজি হয়ে যায়।
যদি আমি এরকম হয় যে আমি গবেষণা করতেছি অ্যাট দ্য সেম টাইম আমি আমার যে ব্যুরোক্রেটিক প্রবলেমগুলো আছে, আমরা তাদের যে জটিলতাগুলো আছে, এগুলো যদি অ্যাট দ্য সেম টাইম আমাকে ফেস করতে হয়, আমি গবেষণার ক্ষেত্রে কিন্তু আমি ইন্সপিরেশন হারাই ফেলি। এটা কিন্তু আমার দ্বারা হওয়া পসিবল না। সো যারা আসলে গবেষক, ওদের কাছে গবেষণার কাজে ব্যবহার করা উচিত, এবং অন্যান্য যে অফিসিয়াল যে পারমিশনগুলো আছে, অফিসিয়াল যে জটিলতা যেগুলো আছে, এগুলোর জন্য যদি আমাদের প্রশাসন যদি আমাদেরকে একটু হেল্প করে, আমাদের টিচার যারা আছে ওনারা যদি আমাদেরকে হেল্প করে, তাহলে দেখা গেছে যে এই দিকে অনেক সময় পাওয়া যায়। আর কারণ পোলাপানরা যদি এইভাবে ইন্সপিরেশন পায়, সেক্ষেত্রে আমি মনে করি জাস্ট সময়ের ব্যাপার। আমাদের বাংলাদেশে যে পরিমাণ মেধাবী স্টুডেন্ট আছে, এটা অল্প সময়ের ব্যাপার। খুব দ্রুত রকেট সায়েন্স কেন, আরও অনেক বড় বড় দিকে আমরা দ্রুত আগাতে পারবো। ইঞ্জিনিয়ারিং পাস করে ফেলবো, তখন ওই সময় কিন্তু প্রত্যেকটা ছেলে বা মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস কাজ করে, যেমন ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হবে খুব দ্রুত, কিন্তু বা কেরিয়ারটা খুব দ্রুত গুছাইতে হবে। সো আমি যদি চিন্তা করি যে বাংলাদেশের এই সমস্ত জিনিস গবেষণা করার জন্য পুরোটা একটা অ্যাডভার্স একটা পরিবেশ, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমি যদি গবেষণা করতে যাই, আমার দেখা গেছে অনেক কিছু মোকাবেলা করতে হয়। তার চেয়ে বেটার দেখা গেছে যে আমি যদি একটা পেপার যদি আমি রেডি করে ফেলি, জার্নাল রেডি করে ফেলি, আমার যে পাবলিকেশন থেকে, আমি ইজিলি বিদেশে চলে যাচ্ছি, বা বিদেশে যে আমার যে প্রফেসর আছে তাদের কাছে আমি রেসপন্স পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমার বিদেশ গিয়ে আমার এই বিষয়ে কেরিয়ার করা খুবই ইজি। আমি দেখা গেছে যে আমি এখানে বাংলাদেশের রকেট সায়েন্সের কিছুই নাই, আমি এখানে যদি রকেট সায়েন্সে যদি কিছু করতে চাই, আমাকে সম্পূর্ণ নতুন করে কিছু করতে হবে, আমার প্রশাসন হেল্প করবে কিনা আমি নিশ্চিত জানি না। কিন্তু দেখা গেছে যে অ্যাট দ্য সেম টাইম প্যারালালে যদি কিছু ছেলেপেলে যদি চিন্তা করে যে আমি আমার জাস্ট নলেজটা কোন জায়গায় মূল্যায়ন করা হবে, আমার সেই জায়গাটা দরকার, সেই জায়গাটা অলরেডি বিদেশে তৈরি করা আছে। তারা যদি বিদেশে যদি চলে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে, খুব ইজিলি তারা অ্যাকসেপ্টেড হয়েও যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আসলে মেন জায়গা। দেখেন আসলে সব কিছু শুরু হয় একটা ছোট্ট একটা স্বপ্ন থেকে। মানুষ প্রথমে স্বপ্ন দেখে, তারপর সেটা বাস্তবায়িত করার জন্য মানুষ পিছনে ছিল। তা আমাদের স্বপ্ন শুরু হয়েছিল প্রথমে ছোট্ট একটা রুম নিয়ে, আমরা প্রথমে কাগজে জাস্ট প্রিন্ট করতাম যে রকেটের ছবি। সো ওইখান থেকে আসলে আস্তে আস্তে দেখা গেছে যে আমরা সেখান থেকে চিন্তা করি যে আমরা আস্তে আস্তে কিছু বানাবো। তো তারপরে দেখা গেছে যে আমরা নলেজ গ্যাদার করা শুরু করি আসলে কীভাবে কী করা যায়। আমরা এই সমস্ত পুরো যে সায়েন্সটা আছে, এই জিনিস এটার পিছনে কী কী ক্যালকুলেশনগুলো আছে, সব কিছু আস্তে আস্তে সময়ের সাথে সাথে যখন আমাদের মোটামুটি মাথায় যখন চলে আসে, আমরা যখন জানি যে আমাদের কী করতে হবে, তো তারপরে দেখা গেছে যে পুরো জিনিসটা যখন মাথায় চলে আসছে, তারপরে জাস্ট জিনিসগুলো অ্যারেঞ্জ করতে মানে সব মিলে প্রায় 5-6 বছরের মতো সময় তো লেগেছে। তো শুরুতে আসলে আমরা দুজনেই ছিলাম, ঠিক আছে। তারপরে এখন আস্তে আস্তে অলমোস্ট অনেকজনই আছে, প্রায় 15-20 জন তো হবেই, 20 জনের উপর হবে, এরকম সদস্য বর্তমানে আছে। আর টিচারদের কাছ থেকে আমরা দেখা গেছে যে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল তো কয়েকদিন পর চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে দেখা গেছে যে একজন সাপোর্ট দেওয়া শুরু করলে আরেকজনের কাছে জিনিসটা উপস্থাপন করতে দেখুন সময় লেগে যায়। তো এই একটা প্রবলেম আছে। আর আমাদের যে সায়েন্স শিক্ষক আছে, যে ভয়েস স্যার আছে আমাদের সাথে, সো উনি সবসময় সহযোগিতা করছে। আর আমাদের আগে একজন প্রাক্তন শিক্ষক ছিলেন নন্দী স্যার, উনি বরাবরই আমাদেরকে খুবই উৎসাহ প্রদান করেন। দেখা গেছে যে এই 2-1 শিক্ষক সবসময় আমাদের সাথে ছিলেন, যেভাবে সহযোগিতা আমরা সবসময় চেয়েছি, করার চেষ্টা করছি। ওদের স্বপ্ন তো আজ থেকে 10 বছর আগে দেখা শুরু করেছে, যেটা আজকে প্রায় আমরা দেখতে পাচ্ছি। ও প্রায় এই কাজটা শুরুতে শুরু করে নাই, হয়তো ছোটো ছোটো প্রজেক্ট দিয়ে শুরু করেছে, বাট ফাইনালি এটা রূপ দিতে পারছে। যেহেতু ওর স্বপ্ন ছিল এটাই, সেহেতু এ পথে সে আগাচ্ছে। ওর চলার পথে সবারই প্রতিবদ্ধকতা থাকে, আমাদের তো লিমিটেশন আছে, আমাদের গভর্নমেন্টেরও কিছু লিমিটেশন আছে, বাট ও এতদূর পর্যন্ত আসতে পারবে সেটা আমরা আগেই ভাবতে পারছি। বাট এটা যেহেতু সময় লাগছে লং টাইম ধরে, সেহেতু ও ধৈর্য ধরে রাখতে পারবে কিনা সেটা আমরা একটু ছিলাম। বাট ফাইনালি সে যে প্রজেক্টটা কমপ্লিট করতে পারছে, এই জন্য তাকে, তার টিমকে ধন্যবাদ। আর সাপোর্টের বিষয়ে আমরা অবশ্যই সবসময় সাপোর্ট দিয়ে আসতেছি, তাদেরকে যে ধরনের সাপোর্ট দরকার। হয়তো আমরা ফুল ফান্ডিং দিতে পারি না, আর যতটুকু আমাদের অ্যাবিলিটি আছে ততটুকু আমরা দিয়ে চেষ্টা করতেছি, আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের গভর্নমেন্ট প্লাস আমাদের প্রশাসন আমাদের ফান্ডিংটা আরও কীভাবে ইনক্রিজ করা যায়। এর আগে ওরা রোবো ফাইটে ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশনে গেছে, সেখানেও ভালো করেছে এবং সেখানেও আমাদের ফান্ডিং ছিল, গভর্নমেন্টেরও ফান্ডিং ছিল। তাই এটার পিছনে অনেক আশাবাদী। যদি এটা সফলতার মুখ দেখে, তাহলে আমাদের দেশে অনেক আমরা দেখেন, আপনারা যেহেতু মিডিয়া ব্যতীত আপনারা এটা প্রচার করবেন, আমরা তো পেপার অর্ডার করবো, আপনারা যত প্রচার করতে পারবেন আমাদের জন্য কাজটা অনেক ইজি হবে। আমাদের মূলত কিন্তু শিক্ষা বোর্ড, আমরা শিক্ষা বোর্ডকে জানিয়েছি, শিক্ষা বোর্ড থেকে এখানে আমরা 2018 সালে যখন বাংলাদেশ জোনাল কম্পিটিশন হয়েছিল, ওইখানে আমরা রানার আপ হয়েছিলাম। আমাদের ইন্ডিয়া যাওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু আমাদের টেকনিক্যাল কারণে ওই বছর ইন্ডিয়া যেতে পারিনি। পরে আমরা 2019 সালে বাংলাদেশের আবার জোনাল কন্টেস্ট করা হয়েছিল, ইন্ডিয়ার আইটিতে যাতে খেলা হয়, ওখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের 6 জনের টিমমেট আমরা ইন্ডিয়াতে খেলে আসছি এবং সেখানে 8 কেজি রবোটিক সেগমেন্টে
সেখানে আমরা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারছি। নেপাল এবং মালয়েশিয়ার রোবটকে হারিয়েছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সেমিফাইনালে ইন্ডিয়ার একটা রোবটকে ছেড়ে যাই।